তারেক রহমান কি আসলেই ভারত যাচ্ছেন নাকি যাচ্ছেন না? অফিসিয়ালি কি বলা হয়েছে যে তিনি যাবেন না, কিংবা অফিসিয়ালি বলা হয়েছে তিনি যাবেন? কেন এই অনিশ্চয়তা এবং পেছন থেকে কারা কলকাঠি নাড়ছে? এবং হঠাৎ করে আজকে ভোরে বাংলাদেশের ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী আবার কেন দিল্লি গেলেন? এই বিষয় নিয়েই কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবে। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজ সকালে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লি গিয়েছেন নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে, এবং তাদের মধ্যে বৈঠক হয়েছে। এই গত কয়েকদিনের মধ্যে দেখলাম যে পরপর 3বার দীনেশ ত্রিবেদী ভারত গেলেন। কি ঘটনা ঘটছে? ভারত বিমস্টেকের চেয়ারম্যান দেশ হিসেবে বাংলাদেশকে ব্রিক্সের সম্মেলনে অংশগ্রহণ করবার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। বাংলাদেশ বলেছিল যে তারা ব্রিক্সের সম্মেলনের আগেই দ্বিপাক্ষিক সফরে যেতে চায়। সেই অনুযায়ী ভারত সরকার বাংলাদেশ সরকারকে আমন্ত্রণ জানিয়েছিল। গত 10ই আগস্ট দীনেশ ত্রিবেদী তারেক রহমানের সাথে দেখা করে তাকে ভারত সফরের আমন্ত্রণ পৌঁছে দেন, এবং 10ই আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন ডেস্ক, তারপরে বাণিজ্য মন্ত্রণালয়, মানে বাংলাদেশ ভারতের আলোচনায় যেসব মন্ত্রণালয় ডিপার্টমেন্ট ইনভলভ থাকবে তাদের বলে দেন যে 13 তারিখের মধ্যে আপনারা আলোচনার কি কি এজেন্ডা আপনাদের পক্ষ থেকে আছে দিয়ে দেন, এবং 15 তারিখে আমরা বসে ভারতে যে তারেক রহমান যাবে সেখানে কি কি বিষয় আলোচনা করবেন সেগুলো আমরা ফাইনাল করব। 10 তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে আলোচ্য বিষয় চাওয়া হলো। 16 তারিখে হঠাৎ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিস্টার শহীদুল করিম এক প্রেস কনফারেন্সে বললেন যে সম্পর্ক অনুকূল না হলে তারেক রহমান ভারত সফরে যাবেন না, এবং সম্পর্ক অনুকূল করতে হলে কি লাগবে? এই যে 5ই আগস্ট শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন, সেটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে নাকি হুমকি স্বরূপ, এবং যে কারণে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে এবং হাদির খুনিদেরও ফিরিয়ে দিতে হবে। আমি একটা জিনিস বুঝি না, যে 5 তারিখের ঘটনা নিয়ে যদি আপনাদের আপত্তি থাকে, তাহলে 10 তারিখে যখন আমন্ত্রণ জানানো হলো আপনারা তো না করে দিতে পারতেন। বরং আপনারা বিভিন্ন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন বিভাগে আপনারা বলেছেন যে আলোচনার ইস্যুগুলো তোমরা দাও, এবং 13 তারিখের মধ্যে আপনারা কিন্তু ইস্যু চেয়েছেন। 16 তারিখে এসে আপনাদের হঠাৎ 5 তারিখের কথা মনে পড়লো এবং শেখ হাসিনাকে আপনারা ফেরত চাইলেন। হঠাৎ মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসলে কি হচ্ছে? পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রী আছেন ডক্টর খলিল, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, এই 3জনের মধ্যে কিন্তু অ্যাজ এ টিম তাদের মধ্যে সম্পর্কটা ভালো না। হুমায়ুন কবির শামা ওবায়েদকে দেখতে পারেন না, খলিল হুমায়ুন কবিরকে বিশ্বাস করেন না, তো নিজেদের মধ্যে একটা টানাপোড়েন আছে, এবং এটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় মোটামুটি 3 ভাগে বিভক্ত। তো ধারণা করা হচ্ছে যে খলিলই এই শহীদুল করিমকে দিয়ে এই প্রেস স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছে। মজার ব্যাপার হলো, প্রেসে যে কথাগুলো শহীদুল করিম বলেছে, বাংলাদেশের পক্ষ থেকে ডিপ্লোম্যাটিক চ্যানেলে ভারতকে কিন্তু এই বিষয়গুলো জানানো হয়নি। এই যে দাবি আপনারা করলেন, 2-3টা শর্ত দিলেন, এটা কিন্তু ভারতকে লিখিতভাবে দেওয়া হয় নাই, এবং ভারতকে আজ অবধি জানানো হয়নি যারা তারা যাবে কি যাবে না। অর্থাৎ বিষয়টা ঝুলিয়ে রেখেছে, এবং ডক্টর খলিল এখানে একটা রোল প্লে করছে যাতে তারেক রহমান ভারতে না যান। এটার কারণ হলো যে খলিল এখন দেখবেন যে চায়নার সাথে খুব তার দহরম মহরম হচ্ছে, যে এই তিনি চায়না, মিয়ানমার, বাংলাদেশ করিডোর করবে, রাস্তা করবে, চায়নার সাথে অনেকগুলো জয়েন্ট ভেঞ্চার করবে, চায়নার ইনভেস্টমেন্ট আনবে, এবং এর মধ্য দিয়ে ডক্টর খলিল একটা বড় অঙ্কের টাকা কমিশন হিসেবে পাবেন। সুতরাং টাকার এই কমিশনে
খলিল কিন্তু পল্টি খাইছে। অথচ এই খলিল ভারতের সমর্থন নিয়ে কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে। যখন তিনি মরিশাসে গিয়েছিলেন, জয়শঙ্করের সাথে একই বিমানে গিয়েছিলেন, তখনও কিন্তু তিনি অনেক আলাপ করেছিলেন এবং তারপরে তিনি এসে বলেছিলেন যে বাংলাদেশ ভারতের মধ্যে দু একটা বিষয় আছে, সেগুলো সেটেল হলেই তারেক রহমান ভারত সফরে যাবেন। অর্থাৎ ডক্টর খলিল যখন তার স্বার্থ যেখানে আছে সেই অনুযায়ী তিনি কাজ করেন। তাই স্বভাবতই প্রশ্ন উঠছে যে ডক্টর খলিল আপনি আসলে কার, যেটা নিয়ে আমি সুযোগ পেলে পরবর্তীতে আলাদা একটা পর্বই করব। তো এই যে ভারতে তারেক রহমান যাবেন কি যাবেন না, বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু এই অনিশ্চয়তা, তারেকের ভারত না যাওয়ার যে ব্যাপারটা তারা কিন্তু পছন্দ করছেন না। কারণ তারেকের সামনে ভারত সফরে বেশ কিছু সুযোগ এসেছিল। কারণ এই বছরের ডিসেম্বরের মধ্যে 30 বছর মেয়াদী যে গঙ্গার পানি চুক্তি ছিল সেটি শেষ হয়ে যাবে, এটির নবায়ন করা জরুরি। আবার ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে গিয়েছিল ডক্টর ইউনূসের আমলে, সেটি হলে আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য ভালো হয়। আমাদের চুক্তির বাইরেও প্রচুর ডিজেল লাগছে, কারণ বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানি সংকট, গ্যাস, বিদ্যুৎ সংকট তীব্র হয়ে উঠেছে। এদিকে ভিসাও একটু সহজ করা, ভিসা উন্মুক্ত করা, এই বিষয়গুলো নিয়ে ভারতের সাথে আলোচনাগুলো খুব জরুরি হয়ে গেছে। এবং যদি তারেক রহমান ভারত সফরে যান তাহলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। যদি না যান তাহলে স্বভাবতই গঙ্গার পানি চুক্তিটা ঝুলে যাবে, ভিসাটা হয়তো কঠিন হয়ে যাবে। অলরেডি ভারতের খাদ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছেন এবং ধারণা করা হচ্ছে সেখানে এই যে বিভিন্ন খাদ্য পণ্য বিদেশে রপ্তানি করা নিয়ে আলোচনা হবে। এদিকে ভারতের বিদ্যুৎ মন্ত্রী খুবই কাঠখোট্টা প্রকৃতির, তিনি এই বিদেশে বিদ্যুৎ রপ্তানির ব্যাপারে খুবই স্ট্রিক্ট একটা লোক। তো এই অবস্থায় তারেক রহমানকে যারা ভারত যেতে নিরুৎসাহিত করছে, এমনি তো আমি বলেছি যে মিডিয়ার একটা অংশ গ্যাং অফ ফোর, তারা চাচ্ছে না, আইএসআই পন্থী লোকজন চাচ্ছে না তারেক রহমান ভারতে যাক। তারেক রহমান ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে তাদের সহায়তায় বাংলাদেশে ফিরেছেন, এমনকি নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু 6 মাস যেতে না যেতেই তারেক কিন্তু চোখ উল্টিয়ে দিচ্ছেন। তো এর ফলে তারেকের সরকার উপকৃত হবে কি হবে না সেটা জানতে হবে। আর এই যে শেখ হাসিনাকে ফেরত চাচ্ছে, ভারত সরকারের মধ্যে একটা কাজ করেছে, তারা 9 জন সাবেক বিচারপতিকে বলেছে যে এই ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে দেবার আইনি বিষয়টা তারা যেন একটু এই চুক্তিটা পড়ে মতামত দেয়। 9 জন সাবেক বিচারপতি, তার মধ্যে সাবেক প্রধান বিচারপতিও ছিলেন, তারা 9 জনই একই মতামত দিয়েছে যে বর্তমানে বিদ্যমান যে প্রত্যর্পণ চুক্তিটা আছে ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় সংক্রান্ত, সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে বর্তমানে ফেরত দেওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। এই মতামত পাওয়ার পরে ভারত সরকার হয়তো এমনও হতে পারে যে এই শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ভারতের আদালতে নিয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে আদালতের সিদ্ধান্তের উপরে ভিত্তি করেই ভারত সরকার হয়তো তাদের পরবর্তী সিদ্ধান্ত নেবে। কিন্তু এই সমস্ত ঘটনা আবার একটা নাম খুব সারফেসে আসছে, সেটা হলো ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস খুব কাকতালীয়ভাবে গত 9ই আগস্ট থেকে পিটার হাস ঢাকায় অবস্থান করছে। অনেকে মনে করছে যে পিটার হাস, খলিল এরা মিলে তারেক রহমানকে ভারতে যেতে নিরুৎসাহিত করছে। এদিকে 21শে আগস্ট থেকে দিল্লিতে হোটেল তাজ কিন্তু বুকিং করা আছে তারেক রহমান এবং তার পরিবারের সদস্যদের জন্য, যে তিনি ভারতে গেলে ওই হোটেলে থাকবেন। কি একটা অবস্থা বলেন, একদম এরকম একটা দেশ যাবে কি যাবে না, সেই শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার মতো, যেতে পারি কিন্তু কেন যাব। আওয়ামী লীগের জন্য যেটা হবে, তারেক রহমান যদি ভারতে যান তাহলে ভারত সরকারের সাথে তাদের অনেক আলোচনা সরাসরি হবে, সেটা সব পক্ষের জন্য ভালো, আওয়ামী লীগের জন্যও ভালো। যদি তারেক রহমান ভারত সফরে না যান তাহলে সেটা আওয়ামী লীগের জন্য আরো ভালো এবং সেই ক্ষেত্রে ভারত হয়তো তার প্ল্যান বিতে চলে যাবে। ভারত মনে করে বর্তমানে বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশ যা করছে তা পুরো সাউথ এশিয়ার
স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। এবং ভারত যে গোয়েন্দা রিপোর্ট দিয়েছিল বাংলাদেশের কাছে কোথায় কোথায় জঙ্গি তৎপরতা আছে এবং জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল, বাংলাদেশ তো সেগুলো ঠিকমতো নেয়নি। বাংলাদেশ কি করেছে, সেই রিপোর্টটা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর হাতে তুলে দিয়েছে। তো পরিস্থিতি বাংলাদেশের পক্ষ থেকে ক্রমশ জটিল করা হচ্ছে এবং তারেক রহমানকে ধারণা করা হচ্ছে যে মিসলিড করছে তারই আশেপাশের কিছু মানুষ। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।